হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা ইউটিউব ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাচ্ছি প্রচুর প্রচুর ভালোবাসা। আজ বৃহস্পতিবার বেলা তখন ওই 9:30 মতন বাজে। তখন আমি গিয়েছি বাবানের জন্য খাবার দাবার সমস্ত কিছু প্রস্তুত করতে রান্নাঘরে। সকালবেলার দিকে আজকে ভেবেছি বাবান ঘুম থেকে ওঠার আগেই ওর সমস্ত খাবার টাবারগুলো করে রেখে দেবো, কিন্তু ভাতটা আমি একটু দেরিতেই করি, যেহেতু ওকে একটা খাবার আমি দুবার গরম করে কখনোই খাওয়াই না, মানে খুব কম খাওয়াই। ধরো মানে এটা আমার এখন চলবেই না, ধরো কিছুক্ষণ হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে তখন খাওয়াই, বাট সেটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে। 3 ঘন্টার ওভার হয়ে গেলে তখন না ওকে আমি সেই খাবারটা আর দিই না। কেন জানি না আমার এই জিনিসটা খুব একটা পছন্দ হয় না। আমি বাচ্চার দিক থেকে মানে আমার বাবানের দিক থেকে আমি এতটা পজিটিভ বলে আমাকে না অনেকে অনেক নেগেটিভ কমেন্টও করে। মানে সেটা সোশ্যাল মিডিয়াতে নয়, সেটা আমার বাড়িতেই, মানে আমার শ্বশুরবাড়ির এলাকারই কিছু কিছু আত্মীয় স্বজন আছে, তারা অনেকভাবে নেগেটিভ কমেন্ট করে যে আমরা তো বাচ্চা কখনো রাখিনি, বাচ্চার জন্য এত এত কিছু করে, তাও তো বাচ্চার মানে শরীর খারাপ ছাড়ায় না। দেখো আমার বাচ্চাকে আমি এতটা সেপারেটভাবে রেখেও আমার বাচ্চাটাকে আমি শরীর খারাপ ছাড়াতে পারছি না। মানে এই সর্দি কাশি তো এই ঠান্ডার সিজনটাতে বাবানের ছাড়াবেই না, পুরো শীতকালটা জুড়ে এরকম থাকে। কিন্তু যতটুকু পারি সেরকমভাবে সেপারেটভাবে রাখার চেষ্টা করি যাতে ওর কোনো প্রবলেম না হয়, কিন্তু তার মধ্যে দিয়েও যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে আর কি করতে পারি বলো। আর 5টা মায়ের মতন কিন্তু আমি এরকম ফেলে ছড়ে বাচ্চাকে রাখি না। এরকমও একজন আমাকে বলেছে, আমার একটা যা আমাকে বলেছে, এখনও এত বড় ছেলে হয়ে গিয়েছে তাকে এখনও ফোটানো জল খাও? বাবা, আমি তো 6 মাসের পরের থেকে আর ফোটানো জল খাওয়াই না। তো এরকমও কিছু কিছু মানুষ আছে। আমাকে ডক্টর বলেই দিয়েছিল যে বাচ্চাদের কমসে কম 2.5 থেকে 3 বছর পর্যন্ত চেষ্টা করবে যে একটু ফোটানো জল খাওয়ানোর। সমস্ত কিছু ভালোভাবে যদি একটু করা যায় না বাচ্চার দিকটা, তাহলে আমার মনে হয় এইসব রোগ ভোগের দিক থেকে বাচ্চারা একটু হলেও রেহাই পায়। তো যে আমাকে এই কমেন্টটা করেছিল আর যে বলেছিল আর কি, তার উদ্দেশ্যেই আমি একটা কথা বলি। তার বাচ্চা 2 দিনও যায় না, এই আজকে পায়খানা, কাল বমি, কাল জ্বর, মানে একটা একটা লেগেই থাকে। আমার ছেলের বয়স আর তার ছেলের বয়স ওই সেমই একদমই, কিন্তু এই মানে বলতে নেই ওইটুকুনি বাচ্চা এইটুকুনি বয়সের মধ্যে নেই করে 4 থেকে 5 বার মনে হয় হসপিটালে গিয়ে ভর্তি ছিল। ভাবো তাহলে অবস্থা কতটা সিরিয়াস থাকে। যাই হোক, আমি কখনোই চাই না আমার বাচ্চার যেটাতে ক্ষতি হোক সেইটা করতে। সেই নিয়ে আমাকে যে যা বলে, যার যেরকম ভালো লাগে সেই সেরকমভাবে বলতেই পারে। একটা বোন আমাকে বলছিল, দিদি আমি তো এই 9 মাস মতন প্রেগনেন্ট, তো আমি এখনও না বুঝতে পারছি না যে কিভাবে বাচ্চার কেয়ার করব, কিভাবে কি হবে, সব কিছু মাথার উপর দিয়ে আছে। যাই হোক, সেই দিদিটার সাথে আমার ফেসবুকে আর কি কথা হতো। মানে আমি না তাকে সেরকমভাবে চিনি না, ওই জন্য একবার দিদি বলছি, একবার বোনও বলে ফেলছি। যাই হোক, জানি না বয়সে বড় না ছোট, তো কী বলো তো, সময় আসলে না তখন সব কিছুই মানে সুন্দরভাবে হয়ে যায়। আমিও যখন প্রথম মা হই আমারও কিন্তু একটু প্রবলেম হতো, যেহেতু এর আগে এত ছোট বাচ্চা, তাকে কোলে নেওয়া। হ্যাঁ, আমার ভাই বোন দুজনকেই আমি হাতে করে বড় করেছি ঠিকই, কিন্তু অবশ্যই আমার মা তো ছিলই না। মা না থাকলে তো কখনো পসিবল হয় না। ঠিক আমাদের ক্ষেত্রেও তাই। আমাদের যখন একটা ছোট বেবি হয় না, আমরা কিন্তু ম্যাক্সিমাম সবাই মায়ের কাছে গিয়ে থাকি। কেন? আমার মনে হয় মায়ের কাছে যতটা আবদার করা যায় অন্য সকলের কাছে কিন্তু অতটা আবদার আমার মনে হয় না করা যায়। অনেকে শ্বশুরবাড়ি ভালো, অনেকে খারাপ, আমি সবটা মিলিয়ে মিশে তারপরে বলছি। আমার শ্বশুরবাড়ি যেমন কিন্তু সবাই খুব ভালো, আমাকে খুবভাবে হেল্পও করতো, কিন্তু আমার কেন জানি না মনে হয়েছিল ওই টাইমটা মায়ের কাছে গিয়ে থাকলে আমি একটু বেশি সেফটি থাকবো। ওই জন্য আমি সাধের পরপরই মায়ের কাছে চলে গিয়েছিলাম, ওই 1 মাস মতন ছিলাম। যাই হোক, তখনই দেখে বুঝতে পেরে গিয়েছিলাম। আর তারপরে এই বাড়িতে আসার পরে আমার মামি শাশুড়ি, আমার শাশুড়ি মতো ছিল, বেশি গাইড করতো আমার মামি শাশুড়ি। মানে ওনাকে কেন জানি না আমার মনে হতো যে আমার মনের মতন সমস্ত কিছু উনি বলতে পারতেন। প্রত্যেকটা মা না এটা বুঝতে পারে যে কোন জায়গাটা আমার বাচ্চাটাকে রাখলে আমার বাচ্চাটা সেফটি থাকতে পারে। তো আমার এখনও এইটাই মনে হয় যে আমার মামি শাশুড়ি মানে ছোটো মামি শাশুড়ি আর আমার মা, এই দুইজনার মতন করে আমার বাচ্চাকে মনে হয় না কেউ রাখতে পারে। তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি আমার মতন করে রাখা, তাদের কাছ থেকেও কিছু পরামর্শ নিই, তো দেখবে সমস্ত কিছু সময় আসলে সমস্ত কিছু ঠিকই হয়ে যাবে। আর এইদিকে বাবার না কিছু খেতে চাইছে না, যেহেতু প্রচণ্ড মানে ঠান্ডা সর্দি লেগেছে, তো
ওষুধ খাইয়েছি, বাট কোনো রকম কাজ হচ্ছে না। ওই জন্য ভাবছি এর মধ্যে একটু ডক্টর দেখাতে নিয়ে যাব। তো যেহেতু ও খাওয়া দাওয়া করছে না, সেই জন্য আমার রান্নার চাপটাও না খুব একটা নেই, একদমই নেই বললে চলে। মামি যেহেতু বাইরে কাঠের উনুনে সবার জন্যই রান্নাটা করে, ওই জন্য আমাকে ঘরে এক্সট্রা করে কোনো কিছু রান্না করতে হচ্ছে না। কিন্তু সেদিন সকালবেলায় এত খিদে পেয়ে গিয়েছিল, অনেক সকাল সকালই চাটা খেয়েছিলাম। অত সকালে না চাটা খাওয়া আমার হয় না। তার মধ্যে বিস্কিটও তেমন ছিল না, জাস্ট 2টো বিস্কুট খেয়েছিলাম। ওই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। ভাবলাম বাবানের জন্য আপেল সিদ্ধটা করে তারপর একটু খেয়ে নেব। তার আগেই আটাটা মেখে ময়দাটা মেখে রেখেছিলাম। গিয়ে দেখি যে আটা নেই, ময়দা রয়েছে। ওই জন্য ভাবলাম না, অনেক দিন ময়দার রুটি খাই না। আগে যখন আমি কলেজ যেতাম তখন মা আমাকে ময়দার রুটি বানিয়ে দিত। কলেজ বলো বা স্কুল বলো, যেখানেই যেতাম ময়দার রুটি বানিয়ে দিত। মানে কলেজ মানে ওই গ্র্যাজুয়েশন লেভেলের ওই কলেজের কথা বলছি না, ওই কলেজে তো যেতাম আর চলে আসতাম খানিকক্ষণের মধ্যেই। মানে আমি যখন ডিএলএড করি তখন তো আমাকে সকাল ওই 8:30টার মধ্যে বেরিয়ে যেতে হতো। এবার বাড়ি আসতে আসতে প্রায় ওই 7টা, কোনো দিন 6:30 এরকম বাজতো। যেহেতু সারাটা দিন আমাকে ওখানে থাকতে হতো, ওই জন্য আমি দুপুরের টিফিনটা বাড়ির থেকে নিয়েই যেতাম। ওখানে ক্যান্টিন ছিল অবশ্য, কিন্তু খুব হেভি ফুড পাওয়া যেত না বলেই আমি বাড়ি থেকে খাবার নিয়ে যেতাম। আমার দেখি কলেজের সবাই দেখি তখন দুপুরের বেলার দিকে ভারী দেখে খাবার নিয়ে আসতে শুরু করলো। ফার্স্ট টাইমটা আমি ভাত নিতাম, একটা ব্যাগে, আলাদা ব্যাগে করে নিতাম, যেহেতু কলেজের বইপত্র সমস্ত কিছু অ্যাসাইনমেন্টও থাকতো ব্যাগের মধ্যে। ওই জন্য ব্যাগটাতেই আমি খাবার দাবার রাখতাম না, আলাদাভাবেই নিয়ে যেতাম। আমার দেখি তখন দেখি সবাই খাবার দাবার নিয়ে আসে দুপুরবেলায়। আমি কোনোদিন ভাত, কোনোদিন রুটি এরকমভাবে নিতাম। আর এই হোয়াইট ড্রাফটটা না সেদিন নেওয়া হয়েছে বাবানের জন্য। মানে অ্যাকচুয়ালি সমস্ত কিছু বাবানের নাম করেই নিই আমি, কিন্তু নেওয়ার পরে না আমার ডেলিভারের জিনিসগুলোই আমি এর মধ্যে রেখে দিই। এইটা দেখো, তোমাদের দাদাভাইকে আমি বলেছি বাবানের ডেলি ইউজওয়ারের রাখার জন্য কোনো হোয়াইট ড্রাফট নেই, একটা হোয়াইট ড্রাফট কিনে দাও, হোয়াইট ড্রাফট কিনে দাও। যাই হোক, সামনের দিকে দেখো 2-3টে জামা আর একটা মোজা রেখে দিয়েছি, যাতে আমাকে বলতে না পারে এটা বাবানের নাম করে এনে নিজের জামা কাপড় রেখে দিয়েছে। কেমন হয়েছে জানিও তো। এই হোয়াইট ড্রাফটটা কেনার অনেক দিনের ইচ্ছা ছিল, যাই হোক একটু পূরণ হলো। আর কটা চেয়ার নিয়েছিলাম, এই যে আকাশি কালারের যে চেয়ারটা দেখছো, ওই চেয়ারটা নেওয়া হয়েছে। ভাবলাম এর আগে ঘরে এত বড় একটা চেয়ার থাকতো, জায়গাটা না পুরো ওখানেই খেয়ে যেত। এই চেয়ারটা ছোটোখাটোর মধ্যে বেশ ভালো হয়েছে। আর ঘরে একটা চেয়ার না রাখলে একদমই চলে না। এই ধরো, এই যে আমরা বাঙালি না, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এমন একটা চেয়ার থাকে, যেখানে আমরা, মানে আমি কথাগুলো বলছি আর টিকটিকি তখনই ঠিকঠিক করে উঠছে। এরকম একটা প্রচলিত প্রবাদ শুনেছি যে টিকটিকি সত্যি কথায় নাকি ডেকে ওঠে। আরে বাস, কথা বলতে বলতে ওই যে আমার প্রিয় মানুষটার ছবি পেয়ে গিয়েছি। হ্যাঁ, আমার পার্সে একটু রাখবো ভেবেছিলাম, পরে গিয়ে ভাবছি বাবা পার্সে রাখবো, কিন্তু আমার যে একজন আছে ওই দেখো ড্রয়ারটা নিয়ে কি করছে। তো ওনার জন্য তো আর রাখার উপায় নেই। অনেক দিন হলো ওষুধের এই ড্রয়ারটা একদম হাত দেওয়া হয়নি। অনেক ওষুধ এক্সট্রা পড়ে আছে। এটা আমার বিয়ের শাখা, একটা ভেঙে গিয়েছে আর একটা আমি তুলে রেখে দিয়েছি। তো ওষুধগুলো অনেকগুলো ফাঁকা হয়ে আছে, কিছু লাগে না। তো ভাবলাম না, আজকে একটু পরিষ্কার টরিষ্কার করে রেখে দিই। বাবার একটু খেলাধুলা করছে, সারাদিন তো তেমন খেলা করছে না, এখন একটু মনে হয় শরীরটা ভালো লাগছে, ওই জন্য একটু খেলাধুলা করে বেড়াচ্ছে। আর তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, কেউ রিয়েল লাইফ আর রিল লাইফ এই দুটো জিনিস না কখনো এক করে ফেলবে না। এই দুটো জিনিসের সাথে কিন্তু মানুষের বাস্তব জীবনের কোনো মিল থাকে না। আমি ইউটিউবে ভিডিওতে থাম্বনেল যেটা দিই, এইটা নিয়েও একজন আমাকে, আমার বাড়ির লোক একজন বলেছে, ইউটিউবে এমন একটা থাম্বনেল দাও, তা দেখে মনে